আমার স্বামীর দ্বিতীয় বিয়ের আয়োজন চলছে, আর এই কাজে সবচেয়ে বেশি উৎসাহ ছিল আমার শাশুড়ি আর তার মেয়ের। প্রতিদিন আমার ননদকে নিয়ে সে বাড়ি বাড়ি মেয়ে দেখতে যায়। অবশ্য আমাকে বলে যায়, আগে আমার ননদের সাথে আমার সম্পর্কটা খুব ভালোই ছিল, কিন্তু এখন সে আমাকে দেখে আস্তে আস্তে এড়িয়ে চলছে, তার মায়ের সাথে সে তাল দিচ্ছে। আজকে আমার শাশুড়ি ঘরে ঢুকে আমাকে ডাকছে, আমি দৌড়ে গেলাম তার কাছে। পান চিবোতে চিবোতে সে আমাকে বলছে, তুমি কি চিন্তা করলে গো? তুমি কি এই বাড়িতে থাকবা নাকি বাপের বাড়ি চলে যাবা? আজকে কিন্তু কথা ফাইনাল কইরা আসলাম। মেয়ে দেখতে অনেক সুন্দর, অবিবাহিত মেয়ে, বয়সেও কম। এমন মেয়ে সহজে পাওয়া যায় না। আর দেখাশোনা মনে হচ্ছিল সুস্থ সবল, আশা করি তোমারও কোনো সমস্যা নাই। উনি এই কথা একা একা বলছে, আমি একটা কথাও বললাম না। আমি নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করছি। হঠাৎ করে আমার স্বামী চলে আসলো। আমার স্বামীর আগমন দেখে আমার শাশুড়ি দৌড়ে গিয়ে তাকে বলছে, বাড়িতে আসছিস বাবা? আজকে যে মায়াটারে দেখলাম না, মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। তুই কবে সময় দিতে পারবি রে? তোর তো আবার দেখাশোনা বনিবন হতে হইব। স্বামী তখন একটু ভেবেচিন্তে বলল, শুক্রবার যাওয়া যাক। বাবাকে জিজ্ঞেস করে দেখো তিনি ফ্রি আছেন কিনা। আমি তো বাকি দিনগুলোতে আবার অফিস যাই, তুমি তো জানো। আমার স্বামীর মুখে এরকম সহজ সরল কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবে নিজেকে আর সামলাতে পারলাম না। দ্রুত সেখান থেকে চলে আসলাম রুমে, এসে দরজাটা বন্ধ করলাম। সত্যি সত্যি কি আমার স্বামী তাহলে দ্বিতীয় বিয়ে করে ফেলবে? নিজের মনটাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। নিজেকে তখন খুবই অসহায় লাগছিল। একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের প্রায় 7 বছর পার হয়ে গেল। আমার বাকি জীবনটা হয়তো আমার স্বামীর জন্য হাহাকার করতে করতেই কাটবে। আমার স্বামী তখন রুমে আসলো, আমাকে দেখে সে না দেখার ভান করলো। কাপড় চোপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। অবশ্য গত 3 মাস ধরে সে আমার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। আর এখন তো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। এখন আর কি বা কথা বলবে? আগে আমাকে কাঁদতে দেখলে আমার সামনে হাঁটু গেড়ে বসতো, চোখে জল মুছিয়ে বুকে জড়িয়ে রাখতো। আর এখন তার চোখের সামনে আমার কান্না ভেজা চোখ, তার মন একটুও স্পর্শ করে না। মনের মধ্যে শুধু বিরক্তি আর আগাছা। আমি তো পরিবারের অমতেই একে বিয়ে করেছিলাম। আমার টিউশনের টাকা জমিয়ে জমিয়ে আমরা দেখা করতাম, গিফট কিনতাম। আমি রিক্সায় যেতাম না, পায়ে হেঁটে না হলে বাসে যেতাম। 10, 20, যা টাকা বাঁচানো যায়। সারাদিন না খেয়ে দুজনে হাঁটতাম। আসলে তেমন একটা টাকা তখন হাতে ছিল না। যাই টুকটাক একটু গোছাতাম, তাই দিয়ে আমি ওর জন্য গিফট কিনতাম। অবশ্য ভালোবাসা আমার থেকে ওর এক ধাপ এগিয়েও ছিল। আমাকে ছোট্ট একটা বাচ্চার মতো আগলে রাখতো। এই ছেলেটার জন্য আমি কখনো মন খারাপ করে থাকতে পারতাম না। হাজার কষ্ট নিয়ে ওর সামনে দাঁড়ালে এক নিমেষে সব ভুলে যেতাম। দুই ফ্যামিলির চাপ যখন আর নিতে পারছিলাম না, তখন দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। যেমন ভাবা তেমন কাজ। দুজনে কাঁধে দুটো ব্যাগ ঝুলিয়ে সোজা চলে গেলাম রেজিস্ট্রি অফিসে। সেখান থেকে আবার দুজন সাক্ষীও রাস্তা থেকে আমরা ধরে নিয়ে গেলাম। কিন্তু ঠিক বিয়ের আগের মুহূর্তে আমাদের দুজনের মুখে অন্ধকার নেমে এলো। বাবা মাকে ছাড়া বিয়ে করছি, অনুশোচনা তো ওর হচ্ছিলই। একবার ওর মুখ দেখে মনে হচ্ছিল ও যেন বাড়ি ফিরে যায়। কিন্তু হঠাৎ সে আমাকে পাশে রেখে বলল, তুমি এখানে বসে থাকো, আমি একটু সামনে মন্দির থেকে প্রার্থনা করে আসি। অন্তত শুভ কাজ করার আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া দরকার। আমি তার জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষাটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অপেক্ষা ছিল। আমি জানতাম ও আমাকে ছেড়ে কোথাও যাবে না, ওকে আসতেই হবে। এটা পৃথিবীর কঠিনতম একটা শর্ত। এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাসটা সত্যিও হয়েছিল, ঐশীও ছিল। বিয়েতে সই করার ঠিক আগ মুহূর্তে আমার একটা অনুশোচনা হচ্ছিল। আমিও কান্নায় ভেঙে পড়ছিলাম। আমার মা বাবা নিষ্পাপ মুখ আমার চোখের সামনে ভেসে উঠছিল। ও আমার হাতটা শক্ত করে ধরলো আর বলল, আমি তো আছি। ওর চোখে আমি সেদিন আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম, গভীর ভালোবাসা দেখেছিলাম। রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়ার পর আমি অন্য আরেকজনকে আবিষ্কার করলাম। তার চোখ জুড়ে খুশিতে ছলছল করছে। আমি বললাম, একটু আগেই তো তোমার মন খারাপ ছিল। তখনও ঠান্ডা গলায় বলল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না। প্রিয় মানুষগুলোর জন্য একটু আশ্বস্ত হচ্ছিল। আমার এমন একটা ভালো দিনে কেউ আমার পাশে নেই। কিন্তু সে আফসোসের জন্য তোমাকে বউ হিসাবে পাওয়ার আনন্দটা তো আর আমি বিলিয়ে দিতে পারবো না। তুমি এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছো। এটা আমার জন্য কতটা আনন্দের,
তুমি কি আন্দাজ করতে পারছো? কিন্তু সেই দিনে সেই সবকিছুই আজ মিথ্যে হয়ে গেল। আমি ওকে চিরদিনের মতোই হারাতে বসেছি। আমি হারিয়ে ফেলেছি আমার আগের সেই মানুষটাকে। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। আমি কিভাবে সবকিছু সহ্য করব? বারবার পুরনো স্মৃতিগুলো আমার মাথায় চেপে বসছে। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। সেদিনের পর থেকে আমি ওর সঙ্গে আর ঘুমাই না, নিচে বিছানা করে ঘুমাই। একবারের জন্য সে আমাকে ডাকে না। এখন আমার মুখে আর কোনো মায়াও খুঁজে সে পায় না। শুধুমাত্র আমি একটা পুরনো খেলনা পড়ে রয়েছি। এর মধ্যে ও মেয়ে দেখে আসলো, এরপর থেকে ওকে আরো বেশি হাসি খুশি লাগছে। ওর মুখে আমি সারা জীবন হাসিই দেখতে চেয়েছিলাম, তবে এই হাসিটা যেন আমার ভেতরটাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমি তো ভেবেই পাচ্ছি না যে আমি কি করব, কোথায় যাব। এখন আর কি বা করার আছে? আমার যাওয়ার অনেক জায়গা ছিল, কিন্তু সারা দুনিয়ার সামনে ওকে আমি এমন একটা মর্যাদায় রেখেছিলাম যে সেটাকে আমি আর নষ্ট করতে পারছি না। যেখানে আমি কোন মুখ নিয়ে আমি কোন দরজায় গিয়ে দাঁড়াবো? আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে আমার শাশুড়ি বা চিৎকার করে উঠল, সামনে শুক্রবার বিয়ে, আর দেখো এমনই একটা নির্লজ্জ মায়া এখনো কোথাও যায় নাই। আমার সাফ সাফ কথা, নতুন বউ আসার আগে তুমি কিন্তু ওই ঘরে আর যাইবা না। ওই ঘরে পা দিলে পা একেবারে ভাইঙা ফেলামো। অত্যন্ত কষ্টে আমি আমার কান্নাটাকে চেপে রেখেছি। আমার শরীর থরথর করে কাঁপছে। আমার হাত থেকে কাঁচের বাটিটা পড়ে ভেঙে খান খান হয়ে গেল। এই বাটি পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে শাশুড়ি প্রায় তেড়ে আমাকে মারতে আসছিল। ননদ এবার থামিয়ে বলল, মা তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। ভাবি এখন হঠাৎ করে কোথায় যাবে? সময় হোক, ও নিজেই বুঝতে পারবে কোন জায়গাটা ভালো আর কোনটা মন্দ। এই চেঁচামেচি শুনে আমার স্বামী দৌড়ে আসলো, বললো এত চেল্লাচিল্লির তো কিছু নেই। ওর ইচ্ছে ওর এখানে থাকবে, ইচ্ছে না হলে এখান থেকে চলে যাবে। ওকে বের করে দেওয়ার অধিকার তো এখন আমাদের নেই। আইনগতভাবে সে এখন আমাদের এই বাড়িতেই থাকবে। আমার স্বামী বলল, আমি রাহুলকে খবর দিয়েছি, কাল এসে স্টোর রুমটা পরিষ্কার করে দিয়ে যাবে। তার সঙ্গে রুমটাকে রং করে দিতেও বলেছি। একটা সিঙ্গেল খাট অর্ডার করেছি, আর বাকি যা যা লাগবে আমি পরে কিনে দেব। আশা করি ওর কোনো সমস্যা হবে না। আমি যে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি অবাক হয়ে যাচ্ছি আমার স্বামীকে দেখে। সে আমাকে থাকতে দিয়ে আমাকে করুণা করছে। ঈশ্বরের কাছে জবাব দেওয়ার জন্য সে কাজ করছে, মন থেকে করছে না। এক বিন্দু সে আর আমায় এখন ভালোবাসে না। 3 দিনের মধ্যে স্টোর রুমটা গুছিয়ে পরিষ্কার করে ফেললো, সাথে নতুন খাট, ওয়ার্ড্রোব, টেবিল সব এসে গেল। এসব দেখে আমার শাশুড়ি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা বোকা মহিলা। তুমি তো এটাই বুঝতে পারছো না, সবকিছু আমার জন্য সুখের না, আমার জন্য গর্বেরও না। রাতে বিছানা করে নিচে ঘুমাচ্ছিলাম, তখন আমার স্বামী আমাকে ডেকে বলল, ওই রুমে গিয়ে ঘুমাও, এখন থেকে ওখানে গিয়েই ঘুমাবে, ওটা তো তোমার ঘর, অভ্যাস করো। ওর মুখে কথাটা শোনার পর মনে হচ্ছে আমার কলিজাটা যেন কেউ টুকরো টুকরো করে ফেলছে। আমার অভ্যাস হয়ে গেছে, আর মাত্র একটা রাত। তোমার পাশে একটু থাকি। এই গল্পের দ্বিতীয় অংশ যদি শুনতে চাও তাহলে কমেন্ট করো। আমি এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে খুব শীঘ্রই আসছি।